এত বাড়ি ঘর ছিল না, গাছপালা ছিল না। তখনকার সময় যে বর্ষাকালীনের জলটা সমস্ত বিশ্বভারতীর বর্ষাকালীন জলটা গড়িয়ে এই দিকে নামতো। তার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিছুটা জায়গা জুড়ে নাম দিয়েছিলেন নিচু বাংলো। নিচু বাংলো নাম দেওয়ার এই কারণ যে সমস্ত বিশ্বভারতীর শান্তিনিকেতন ওনার যতটা জায়গার মধ্যে সেই জায়গার জলটা গড়িয়ে এই দিকে নেমে আসতো। সেই জন্য এই জায়গাটা কিছুটা জায়গা জুড়ে নাম দিয়েছিলেন নিচু বাংলো। তারপরে এক সময় এই যে সামনে কোয়ার্টারটা দেখছেন, এই সামনে কোয়ার্টারটার মধ্যে এখানে থাকতেন কণিকা বন্দ্যোপাধ্যায়, যিনাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম দেওয়া হয়েছিল মোহরদি। উনি মোহরদি থাকতেন এই সামনে কোয়ার্টারটায়। এগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার। ভারতী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে শান্তিনিকেতন এলাকায়। এই শান্তিনিকেতন এলাকাটি প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1863 সালের দিকে একবার দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুর থেকে রায়পুর যাচ্ছিলেন। পথে ভুবনডাঙ্গা নামের এক স্থানে ছাতিম গাছের তলায় বসে তিনি বিশ্রাম নেন। জায়গাটি ছিল চারিদিকে সবুজ, ভীষণ নির্জন এবং মাঝে মাঝে শোনা যেত পাখির ডাক। বিশ্রাম নিতে নিতেই দেবেন্দ্রনাথ ঠাকুরের জায়গাটি ভীষণ ভালো লেগে গেল। তার মনে হলো ঈশ্বরের ধ্যান এবং উপাসনা করার জন্য এর মতো ভালো জায়গা আর হয় না। তিনি সিদ্ধান্ত নিলেন জায়গাটি কিনে নেবেন। পরে রায়পুরের জমিদারের সাথে যোগাযোগ করে দেবেন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছসহ আশেপাশের বেশ কয়েক বিঘা জমি কিনে নিলেন। জমি কিনে জায়গাটি ফেলে রাখলেন না দেবেন্দ্রনাথ ঠাকুর। সেখানে নির্মাণ করলেন কাঠের বাড়ি। বাড়ির চারপাশে লাগানো হলো আম, জাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা চিনি একজন নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, গীতিকার, সুরকার, গায়ক এবং অভিনেতা হিসেবে। একই সাথে তিনি ছিলেন জমিদার এবং সমাজ সংস্কারক। তার এত কিছু হওয়ার পেছনে শিক্ষার একটি বড় ভূমিকা আছে। যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি বেশি দূর এগোতে পারেননি, কিন্তু জীবনবোধের নানা শিক্ষা তিনি পেয়েছিলেন বাংলার মানুষ। তার এই শিক্ষা এবং রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ঘিরে তার একটা স্বপ্নের সূচনা করলেন। প্রথাগত পড়াশোনা, মাস্টার মশাইয়ের বেতের ভয়, এসব তার কখনোই ভালো লাগেনি। তার আত্মজীবনীতে এসব নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথাও বলেছেন। এজন্যই তার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বেশি দূর এগোতে পারেনি। কিন্তু শিক্ষার প্রয়োজনীয়তা তিনি অনুভব করতেন। তিনি স্বপ্ন দেখতেন এমন একটা জায়গার যেখানে উপমহাদেশে প্রথাগতভাবে যেভাবে শিক্ষা দেওয়া হয় সেভাবে শিক্ষা দেওয়া হবে না। না মাস্টার মশাইয়ের বেতের ভয়, না থাকবে পড়াশোনার চাপ, বরং আনন্দ নিয়ে সেখানে মানুষ বিদ্যা চর্চা করবে। এমন স্বপ্ন ছিল তার ভাইয়ের ছেলে বলেন্দ্রনাথ ঠাকুরেরও। কিন্তু অল্প বয়সে তিনি মারা গেলে রবীন্দ্রনাথ ঠাকুর একাই তার স্বপ্ন বাস্তবায়ন শুরু করেন।
হেঁটে ফুরাবে বেকে কেনে এ গরবিনে মনে থামরে থামরে তোরা ছেড়ে দে থামরে থামরে তোরা ছেড়ে দে দোষীও যে নয় নয় মিথ্যা মিথ্যা সবই আমারই ছলনায় যে বেঁধে নিয়ে যা মোরে রাজার চরণে। চুপ করো, দূরে যাও নারী, বাধা দিও না, বাধা দিও না। চুপ করো, দূরে যাও নারী, বাধা দিও না, বাধা দিও না। The advent of the seasons is celebrated with songs. Tonight they welcome spring. বাংলায় ৭ পৌষ বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। নাম ছিল ব্রাহ্মচর্যাশ্রম। অনেক বছর আগে এই ৭ পৌষে বালক রবীন্দ্রনাথকে ব্রাহ্ম ধর্মের দীক্ষা দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সে কথা স্মরণে রেখেই রবি ঠাকুর তার বিদ্যালয় শুরু করেন একই দিনে। শুরুতে এখানে খুব বেশি শিক্ষার্থী ছিল না। তাদের শিক্ষক হিসেবে যোগ দেন জগনানন্দ রায় এবং রেবাচাঁদ। এদের চেষ্টা ও সহায়তায় ব্রাহ্মচর্যাশ্রম অল্প দিনেই বেশ দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে শান্তিনিকেতনে ছাত্র বাড়তে থাকে। এটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলে রবি ঠাকুর এর প্রসারের চিন্তা করেন। বাংলা সাহিত্যের এই মহৎ হৃদয়ের মানুষ সবকিছুর উপরে স্থান দিয়েছিলেন এই বিদ্যালয়কে। কখনো পড়েছেন অর্থ সংকটে, আবার কখনো দুর্দশায়, কিন্তু বিদ্যালয়টি নিয়ে তিনি হাল ছাড়েননি। যখন তিনি জিতলেন নোবেল পুরস্কার, তখন পুরস্কার হিসেবে যে অর্থ জিতেছিলেন সবটাই কাজে লাগালেন নিজের প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পেছনে। আশেপাশের অনেকখানি জমি তিনি কিনে নিলেন। 1921 সালে ব্রাহ্মচর্যাশ্রম স্কুল পেরিয়ে তাকে কলেজে রূপান্তর করেন। ভারতের স্বাধীনতার আগ পর্যন্ত এটি কলেজ হিসেবেই ছিল। 1951 সালে ভারত সরকার এটিকে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়। সারা বিশ্বের সাথে ভারতের যে সংযোগ, সেটি যেন নামের মাধ্যমে প্রকাশ করতে চাইলেন। তাই রবি ঠাকুর এর নাম ব্রহ্মচার্য থেকে পরিবর্তন করে নাম রাখলেন বিশ্বভারতী। বিশ্বভারতী অনেকগুলো বিষয়ভিত্তিক অনুষদে বিভক্ত, যেমন শিক্ষা ভবন, কলা ভবন, দর্শন ভবন, শিল্প সদন, সঙ্গীত ভবন, রবীন্দ্র ভবন, শ্রীনিকেতন ইত্যাদি। যে ভবন দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় সেটি এখন পাঠ ভবন নামে পরিচিত। এছাড়াও স্কুল শুরু করার আগে আছে প্রিপারেটরি স্কুল, যার নাম মৃণালিনী আনন্দ পাঠশালা। বিশ্বভারতী জনপ্রিয়তা পায় এর ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রদান পদ্ধতির কারণে। ব্রিটিশরা উপমহাদেশে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল তার ঘোর বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে ডাকতে থাকে। পরে এই নামটি প্রচলিত হয়ে যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়ির সাথে একটি উপাসনালয় নির্মাণ শুরু করেন। সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ ছোট। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রায়ই শান্তিনিকেতনে বেড়াতে আসতেন। তারও জায়গাটি ভীষণ ভালো লাগত। দেবেন্দ্রনাথ ঠাকুর 1905 সালে মারা যান। শান্তিনিকেতনে উপাসনালয় নির্মাণ কাজ তখনও শেষ হয়নি। বাবার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব রবীন্দ্রনাথের উপর এসে পড়ে। তিনি প্রায়ই শান্তিনিকেতনে বেড়াতে আসতেন। উপাসনালয় নির্মাণ কাজও তিনিই শেষ করেন। তিনি মনে করতেন
চার দেয়ালের মধ্যে পড়াশোনা করা মানে নিজের মনকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলা। এ কারণেই তিনি বলেছিলেন যে আমাকে যা শেখানো হয়েছিল তার কিছুই মনে নাই, আমি যা শিখেছি শুধু তাই মনে আছে। তিনি মনে করতেন সবার মাঝেই প্রতিভা আছে, সে প্রতিভা বিকাশ করাই একটা বিদ্যালয়ের কাজ হওয়া উচিত। এ কারণেই নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য এক ব্যতিক্রমী পাঠদান ব্যবস্থা চালু করেন। ব্রিটিশরা এই দেশ শাসন শুরু করার পূর্বে ভারতীয় উপমহাদেশে গুরুরা ছাত্রদের শিক্ষা দিতেন খোলা জায়গায় খোলা মনে বিশ্বকে ধারণ করতে। রবীন্দ্রনাথ সেটাই পুনরায় চালু করেন। শান্তিনিকেতনে শিক্ষার্থীরা লেখাপড়ার সাথে সাথে উপাসনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা করার সুযোগ পেতেন। সবকিছুই হতো খোলা আকাশের নিচে সবুজ গাছের সুশীতল ছায়ায়। বর্ষবরণ, বসন্ত উৎসব, পৌষ মেলা, বর্ষামঙ্গল ইত্যাদি নানা অসাম্প্রদায়িক উৎসব চলত সারা বছর। প্রকৃতির সংস্পর্শে থেকে আর প্রকৃতিকে ভালোবেসে নিজের মনের চর্চা করতেন শিক্ষার্থীরা। পড়াশোনা থাকলেও কোনো চাপ ছিল না। ছাত্র শিক্ষক সবারই লক্ষ্য ছিল নিজের মনকে শানিত করা, নিজের প্রতিভাকে জাগিয়ে তোলা এবং নিজেকে মানুষ হিসেবে উৎকৃষ্ট করে তোলা। শান্তিনিকেতনে কোনো কোর্সে যদি শিক্ষার্থী নিজের কাছে নিজের সন্তুষ্টি অর্জন করতে না পারে, তাহলে সে কোর্স চালিয়ে যেতে পারে যতদিন সে নিজে খুশি না হয়। আবার কোনো শিক্ষার্থী যদি কোনো কোর্স করতে চায় যা বিশ্ববিদ্যালয়ে নেই, সেক্ষেত্রে সে কোর্স খুলে শিক্ষক নিয়োগ দিয়ে তাকে পড়ানো হয়। সে বিষয়ে বাহিরে চাহিদা আছে কিনা সেটা নিয়ে মাথা ঘামানো হয় না। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কাউকে শেখানো নয়, বরং শিক্ষার্থী কি শিখছে সেটাই মূল লক্ষ্য। তাই এখানে মনের আনন্দই বড় আনন্দ। ব্রিটিশদের মতো সরকারি কেরানি গড়ে তোলা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল না কখনোই। এটি মানুষের প্রতিভা বিকাশে সাহায্য করতে চায়। তাই 100 বছর বিশ্ববিদ্যালয় হয়ে আছে প্রতিভাবান ব্যক্তিদের তীর্থভূমি। আমার কুটির। আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শ্রীনিকেতনের গ্রামোন্নয়ন কর্মপদ্ধতির আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি 1923 খ্রিস্টাব্দে গড়ে তোলেন আমার কুটির। সেই সময় বাংলার বিপ্লবীদের একাংশ আমার কুটিরে এসে বসবাস শুরু করেন এবং গড়ে তোলেন একটি কমিউন। প্রথমে ঢুকলেই বাঁদিকে পড়বে সাংস্কৃতিক মঞ্চ। এখানে নানা ধরনের বাউল গান এবং আরও নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। The Shanti Niketan Artistic Leather Goods Manufacturers Welfare Association took the initiative of linking financial schemes with their members. The aim was to motivate and strengthen the member artisans financially through multiple interventions and hand-holding support. The activities included conducting awareness programs, providing raw materials on credit, and hand-holding in obtaining and repayment of loans. Due to this initiative, total bank finance has gone above rupees 3 crores in the period April 2014 to March 2017, benefiting 30 members. The association also prepared the proposals for 42 non-members who finally received financial support from banks. The intervention has changed the lives of many leather artisans, providing them a renewed opportunity to sustain themselves. হিসাব মতন কেটে দিতে হবে যে কী ব্যাগ হবে, লেডিস ব্যাগ না মানি ব্যাগ না জেন্টস ব্যাগ, যাই হোক। এবারে সেটাকে প্রথমে ব্লক করে নিই আমরা। ব্লক করার পরে স্পিরিট
স্পিরিট কালার করে নেওয়া হয়, মানে রং যেটা ডিজাইনটা। তারপর সেই লেদারটাকে বাবলার আঠা লাগানো হয়। তারপরে বাবলার আঠা লাগানোর পর ওই মিনিট 20 ঠান্ডা জায়গায় রাখতে হয়। তারপরে সেটাকে আবার রোদে দেওয়া হয়। রোদে দেওয়াতে ওটা এইভাবে কুঁড়িয়ে যায়। ওটা কুঁড়িয়ে যায়, তার ফলে উল্টো দিকে এইভাবে চাপ দিয়ে দেওয়া হয়, ফাটিয়ে দেওয়া হয়, চিরি ফেটে যায়। তখন এই কালার রং এইভাবে কাপড়ে তুলি করে দিয়ে দেওয়া হয়। তারপরে সেটাকে আবার চট ছেঁড়া দিয়ে জলে ওটাকে ধুতে হয়। এসে আঠাটাকে দিয়ে দেওয়া হলো। আমরা এখন ঢুকে পড়েছি আমার কুটিরের বিশাল বড় এই শোরুমে। এই শোরুমে পাওয়া যায় বিভিন্ন রকম হস্তশিল্প সামগ্রী। আসুন আপনাদেরকে সবটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ, ডোকরা, শোপিস সবই এখানে দেখতে পাওয়া যাবে। এখানে ছেলেদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর পার্স রয়েছে। দেখুন লেদারে কত সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে। আর এদিকটায় শাড়ি, কুর্তি, ব্লাউজ পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের গেঞ্জি সব রকমই পেয়ে যাবেন। এখানে কাঁথা স্টিচের কাজের আছে, বাটিকের কাজের আছে, হ্যান্ড প্রিন্ট আছে। দেখি দেখি নকল পাগল সকল দেশে, আরে নকল পাগল সকল দেশে, বলি আসল পাগল কয়জনা। আমি মনের মতো পাগল পেলাম না, আমি গাইতে পাগল হলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। দেখি দেখি নকল পাগল সকল দেশে, আরে নকল পাগল সকল দেশে, বলি আসল পাগল কয়জনা। আমি মনের মতো পাগল পেলাম না, আমি গাইতে পাগল হলাম না। যাবার বেলায় শেষ কথাটি যাও বলে, যাও বলে, যাবার বেলায় শেষ কথাটি যাও বলে। কোনখানে যে মন লুকানো দাও বলে, যাও বলে, যাবার বেলায় শেষ কথাটি যাও বলে। চপল লীলা ছলনা ভরে, বেদন খানি আড়ালো করে। চপল লীলা ছলনা ভরে, বেদন খানি আড়ালো করে। যে বাণী তব হয়নি বলা, নাও বলে, দাও বলে, যাবার বেলায় শেষ কথাটি যাও বলে। হাসির গানে এনেছ কত শ্লেষ কথা, নয়ন জলে ভরো গো আজি শেষ কথা। হাসির গানে এনেছ কত শ্লেষ কথা। হায় রে অভিমানিনী নারী, বিরহ হলো দ্বিগুণ ভারী। হায় রে অভিমানিনী নারী।
ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, এই মানুষ মরলে বলো বিচার হবে কার, এই মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার, বলে মানুষ মরে হাই গো, আমি বুঝলাম না ব্যাপার। পঞ্চমাত্মা পঞ্চরহু হিসাবেতে দেখতে পাই, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার মরণ নাই, পঞ্চমাত্মা পঞ্চরহু হিসাবেতে দেখতে পাই, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার মরণ নাই, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবাই। এগুলো সব গাউন আছে এখানে, গাউনগুলো প্রায় 550 মতন করে বলছে কাকু, আর স্কার্ট আছে, পালাজো আছে, আর এমনি শর্ট কুর্তিও আছে এই সেম প্রিন্টের ওপরে, আর এদিকেও প্রচুর অপশনস আছে কুর্তি কাঁথা স্টিচের ওপর বা এমনি। দেখলাম দোকান গোছাচ্ছে। এখানে কানের দুল বা গলার হারের যে দোকানগুলো আছে সেখানে এরা কাস্টমাইজও বানিয়ে দেয়, তোমরা নিজেদের আউটফিটের কালার অনুযায়ী কাস্টমাইজ করাতে পারো, সেই সুবিধাটা এখানে আছে। প্লাস যে দাম বলছে সেগুলো তোমরা বার্গেন করে একটু কমাতেও পারো, কিন্তু যে দামে সোনাঝুরির হাটে জিনিসপত্র পাওয়া যায় সেটা তোমরা ঘর সাজানোর জিনিসপত্র বলো বা জামা কাপড় বা এই সাজগোজ জিনিসপত্র, কানের দুল, গলার হার, এনিথিং, এখানে যে প্রাইসে পাওয়া যায় সেরকম আর কোথাও পাওয়া যায় না। আর প্লাস এরা এটা নিজেদের বাড়িতেই বানায়।
এগুলো সব গাউন আছে এখানে, গাউনগুলো প্রায় 550 মতন করে বলছে কাকু। আর স্কার্ট আছে, পালাজো আছে, আর এমনি শর্ট কুর্তিও আছে এই সেম প্রিন্টের ওপরে। আর এদিকেও প্রচুর অপশনস আছে কুর্তি কাঁথা স্টিচের ওপর বা এমনি। ওইখানে দেখলাম দোকান গোছাচ্ছে। বিক্রম और বেতাল তুমি দাদা দিদিকে একটা তুলে দাও সোনা ছাড়িয়া
যে নেই নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেই নকল সোনা সেজন সোনা চেনে না যেজন প্রেমের ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেই নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেই নকল সোনা সেজন সোনা চেনে না কুটা কাটাই মানিক পাইল রে কুটা কাটাই মানিক পাইল রে অথল পানিতে ফেলিয়া দিল রে সাদ রাজা ধন মালিক হারিয়া আরে সাদ রাজা ধন মালিক হারায়া কুটা কাটাই মন যে মানে না সেজন সোনা চেনে না যেজন প্রেমের ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেই নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেই নকল সোনা সেজন সোনা চেনে না কতগুলো তুলবো একই জায়গায় প্রীতির রীতি জানো না পড়লে পীড়িত হয় বিপরীত পরে ঘটবে যন্ত্রণা ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না একজন ব্রাহ্মণের ছেলে ও সে তো এমনি খিটকেলে পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে একজন ব্রাহ্মণের ছেলে ও সে তো এমনি খিটকেলে পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে বাবারে পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে পীড়িতের জাতির বিচার পীড়িতের জাতির বিচার করতে গেলে পীড়িতের জাতির বিচার করতে গেলে বলি মিলবে না চাঁদের কোনা ভাইরে ভাই মিলবে না চাঁদের কোনা গোলে মালে পিড়ি করো না ওই যে পিড়িতি কাঁঠালের আঠা ওই যে পিড়িতি কাঁঠালের আঠা ওই আঠা লাগলে পরে ছাড়বে না ওই আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি করো না গোলে
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচি মিচি করে সেথা শালিকের ঝাঁক। রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে। বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া।
কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই। ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ওরে ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই।